হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আব্রাহাম আয়রাতের দিকে পানির বোতলটা এগিয়ে দিল। আয়রা তো বোতলটা নিয়ে কিছুটা পানি খেয়ে নিল। আয়রাত শুধু বসে আছে আর চিন্তায় মাথা ফাটাচ্ছে। এক সময় গাড়ি থামায় আব্রাহাম। আয়রাত মাথা ঘুরিয়ে বাইরে তাকায়। আব্রাহাম তখন গাড়ি থেকে নেমে এসে আয়রাতের পাশে গিয়ে তার গাড়ির দরজাটা খুলে দেয়। আয়রাত বাইরে আসে, তবে আব্রাহাম তাকে কোথায় নিয়ে এসছে? এটা তোমার শ্বশুর বা সরি, তোমার জামাইয়ের বাড়ি। মানে আপনি এত রাতে আমাকে আপনার বাসায় নিয়ে এসেছেন? হ্যাঁ তো চলো। আব্রাহাম আয়রাতের হাত ধরে ভেতরে নিয়ে যেতে লাগলো। এবার আয়রাত নিজের আশেপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে লাগলো। বেলা রাতের বেলা যেহেতু, তাই বাইরে লাইট লাগানো অনেক। দুই পাশে বেশ সুন্দর বাগান আছে। আছে কিছু তীব্র সুগন্ধিযুক্ত ফুলের গাছ, যা দেখে সুবাস ছড়িয়ে চারদিকে কেমন মৌ মৌ করছে। বড় বড় গাছ আছে, সেগুলো নিপুণভাবে বাছাই ছাঁটাই করা। দু তিনটা ছোট ছোট সাদা স্টাম্প আছে ঝর্ণার মতো, যেগুলো থেকে পানি গড়িয়ে পড়ছে। আর এই নীরব রাতে সেই পানি পড়ার শব্দগুলো শোনা যাচ্ছে। দুই পাশের এত সুন্দর বাগানে ঠিক মাঝ বরাবর রয়েছে একটা বাড়ি। বাড়ি না, আসলে এটাকে এক প্রকার প্যালেস বললেও বেশি একটা ভুল হবে না। আর মাঝখানে একটা সাদা সরু রাস্তা আছে, সেখান দিয়েই হেঁটেই বাড়ির ভেতরে যাওয়া হয়। আয়রাতের মনে পড়ে না এমন বাড়িগুলো সে কখনো টিভি ছাড়া কোথাও দেখেছে। তবে আয়রাতের একটা জিনিস বেশ পছন্দ হয়েছে, তা হচ্ছে বাগান। বরাবরই বাগান তার কাছে বেশ পছন্দের। আর আব্রাহাম তাকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে যেতেই সামনে পড়ে একটা বিশাল হল রুম। ওটা আমার বাসা। একটা জিনিস আজ স্পষ্ট হলো, কি? বড়লোকের বিরাট কারবার। তা তো বটেই। তো এই আলিশান বাড়িতে কি আপনি একাই থাকেন? আহা, আরেকজন আছে। কে? দাদি, দাদি, এই দাদি, কোথায় গেলে তুমি? দাদি, তুমি দেখো কে এসেছে। দাদি, ও দাদি। আয়রা চুপ করে দাঁড়িয়েছিল, আর আব্রাহাম চিল্লিয়ে চিল্লিয়ে ইলা বেগম অর্থাৎ তার দাদিকে ডেকে চলেছে। আব্রাহামের ডাক শুনে ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বের হয়ে এলো। বেশ মোটাসোটা, গুলুমুলু টাইপের। মাথার সব চুলগুলি সাদা আর প্রচুর ফর্সা। আর তার এতক্ষণ মেজাজ চটে থাকলেও ইলাকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে আপনা আপনি। বেবি গার্ল, দ্যাট ইজ শি, আমার দাদি, আমার জীবন। ইরা তো আয়রাতকে প্রথম দেখাতেই চিনে ফেলেছে, কেননা আব্রাহাম সারাদিন আয়রাতের কথাই বলে তার কাছে। আব্রাহামের রুমে গেলে আয়রাতের ছবিগুলো সব জায়গায় কেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইলা আস্তে আস্তে পা ফেলে আয়রাতের কাছে আসে। আব্রাহাম তখন তার দাদির কাছে গিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরে। ইলাও আব্রাহামের গালে নিজের হাত রেখে দেয়। দাদি। থাক, আর বলতে হবে না। হুম। ইলা আয়রাতের কাছে এগিয়ে গেল, গিয়ে আয়রাতের মাথায় হাত রেখে দিল। তুমি আয়রাত? আয়রাত আসলে কি বলবে খুঁজে পায় না। একবার আব্রাহামের দিকে তো আরেকবার দাদির দিকে তাকাচ্ছে। আব্বা, হ্যাঁ হ্যাঁ, আমি আইরাত। এসো। ইরা আয়রাতের হাত ধরে নিয়ে সোফায় বসে পড়ে, আর আব্রাহাম একপাশে বসে হাত ভাঁজ করে তাদেরকেই দেখছে। জানো, তোমার কথা না আব্রাহাম অনেক বলে, প্রায় সারাদিনই। আয়রাত মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত এটা, আয়রাত ওটা, সারাদিন। আজ যে হুট করে তোমাকে বাসায় নিয়ে আসবে আমি তা জানি না, নয়তো আগে থেকে সব রেডি করে রাখতাম। না না, ঠিক আছে। তুমি তো এক। আয়রাতের হাত ধরে নিয়ে আরে কিন্তু চলো তো। যাও যাও, সমস্যা নেই। আব্রাহাম আয়রাতকে নিয়ে সিঁড়ি বেয়ে উপর একটা রুমে চলে যায়। তবে এবার আর আয়রাতকে বলতে হলো না যে এটা আব্রাহামের রুম, কারণ সবকিছু সাদা কালো জিনিস দিয়ে সাজানো, তবে অনেক শৌখিনভাবে। এখানে কেন আসলাম? কিছু দেখানোর আছে তোমাকে। কি? ওয়েট আ সেকেন্ড। আব্রাহাম গিয়ে আয়রাতের পেছনে দাঁড়িয়ে তার চোখ দুটো এক হাত দিয়ে ঢেকে দিল। আরে আপনি করছেন কি? বললাম না সারপ্রাইজ আছে, দাঁড়াও। আব্রাহামের সামনে একটা নীল রঙের সিল্কি কাপড় রাখা, সামনে একটা বড় আকৃতির ফ্রেমের মতো কিছু একটা, আর তা নীল কাপড়ে ঢাকা। সো রেডি, 1 2 অ্যান্ড 3। এই বলেই আব্রাহাম সামনে থাকা নীল কাপড়টা সরিয়ে দিল, আর আয়রাতের চোখ থেকে নিজের হাতটা সরিয়ে দিল। আয়রাত তার সামনে তাকিয়ে বেশ অবাক হলো। এটা কি আদৌ সম্ভব? সামনে একটা ফ্রেম রাখা,
অবশ্যই ফ্রেমের ছবি আছে, সবগুলো ছবি আব্রাহামের, তবে মাঝখানে ফুটে উঠেছে আয়রাতের মুখমণ্ডল, অর্থাৎ আব্রাহামের একটা ছবি খুব সুন্দরভাবে সেখানে সাজানো হয়েছে, আর সেই ছবিগুলোর মাঝখানে আয়রাতের চেহারা ভাসছে। ছবি আব্রাহামের কিন্তু চেহারা আয়রাতের। আয়রাত সত্যি বেশ অবাক, এমনটা কি করে সম্ভব? আয়রাত টাচকি খেয়ে তাকিয়ে আছে, আর আব্রাহাম তাকে ছেড়ে দিয়ে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের পকেটে হাত দিয়ে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আয়রাত যেন এক ঘোরের মাঝে ডুব দিয়েছে, তাকিয়ে আছে তো আছেই। সে কখনো ভাবেইনি যে আব্রাহাম তাকে এমন একটা সারপ্রাইজ দেবে। আব্রাহামের ডাকে আয়রাতের হুঁশ আসে। পছন্দ হয়েছে জান পাখি? আয়রাত ফট করে ঘুরেই তার পেছনে তাকায়। মানে আসলে আপনি আপনি এটা কিভাবে? হুম, আমার জন্য খুব সিম্পল এটা। আর তোমাকে অফিসের বেশি কাজগুলো দিয়ে দিতাম, আমি যেন আমার কাজ একটু হালকা হয়, আর আমি বসে বসে এটা বানাতে পারি। হ্যাঁ, নয়, হ্যাঁ। আয়রাত আবার সেই ছবিগুলোর দিকে তাকায়। এটা আসলে অবিশ্বাস্য, অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। আমি জানি অনেক সুন্দর হয়েছে, এত দেখো না। আমি আয়রাতকে জড়িয়ে ধরে বললাম। ঘোড়ার ডিম। আয়রাত আব্রাহামকে ছাড়িয়ে চলে যায় ধরে, আর আব্রাহাম আয়রাতের হাত ধরে টান দিয়ে আবারও নিজের কাছে নিয়ে আসে, আয়রাতকে নিজের দিকে ঘোরায়। হঠাৎ আব্রাহাম তার হাত দিয়ে আয়রাতের গলাতে স্লাইড করতে লাগে, গলার পাশ থেকে চুলগুলো এক সাইডে করে নেয়। আব্রাহাম যেন আরও একটু কাছে চায়, আয়রাতের কাছে যেতে চায়, নিজের ডান হাতটা আয়রাতের চুলগুলোর মাঝে ডুবিয়ে দেয়, তার মুখটা খানিক উঁচু করে ধরে, তার কানে ঠিক নিচ বরাবর গাঢ় তিলটার দিকে আব্রাহামের নজর যায়। আব্রাহামের এই চাহনি বেশি একটা সুবিধার লাগছে না দেখে আয়রাত আবারও চলে আসতে নেয়, কিন্তু এবার আব্রাহাম এক হাত দিয়ে আয়রাতের কোমর হুট করে বেশ শক্তভাবে জড়িয়ে ধরে, সাথে সাথেই আয়রাতের কানের নিচে সেই তিলটার মাঝে নিজের মুখ ডুবিয়ে দেয়। আয়রাতের শ্বাস যেন মুহূর্তে আটকে গেল, বারবার চোখের পাতাগুলো পিটপিট করছে, শরীরে কেমন যেন এক কাঁটা দিয়ে উঠছে। আয়রাতের বর্তমান অবস্থাটা আব্রাহাম বেশ আন্দাজ করতে পেরেছে, কিন্তু তাতে আব্রাহামের কি? সে তো এক হাতে আয়রাতকে জড়িয়ে ধরে আর এক হাত তার মাথার পেছনে দিয়ে গলায় ডুবে আছে। আব্রাহাম যেন এক নেশাযুক্ত কিছুতে রয়েছে, আর সেই নেশাময় জিনিসটা কাটিয়ে ওঠার সাধ্যতা নেই, আর সে কাটিয়ে উঠতেও চায় না। আব্রাহাম নিজের চোখগুলো বন্ধ করে রয়েছে। আব্রাহাম আব্রাহাম প্লিজ প্লিজ ছাড়ুন। আয়রাত, আমি পাগল হয়ে যাব তোমাকে ছাড়া, প্লিজ কখনো ছেড়ে যেও না। আমি কিছু জানি না, তোমাকে ছাড়া আর আমি থাকবো না। আমি সত্যি মরে যাব তুমি কিনা, আমি ভালোবাসি তোমায়। আপনি বোঝার তো চেষ্টা করো না। আয়রা তার কিছু বলার সময়টুকু পেল না, তার আগেই আব্রাহাম আয়রাতের ঠোঁটের নিজের ঠোঁট দুটো মিশিয়ে দিল, আর এবার যেন আয়রাতের চোখগুলো তার কোটর থেকে বের হয়ে পড়বে, এমনটা কোটর থেকে বের হয়ে পড়ার উপক্রম। তবে আব্রাহাম তো আয়রাতকে নিজের সাথে একদম মিশিয়ে নিয়েছে, দু হাত আয়রাতের গালে রেখে আয়রাতে মগ্ন আব্রাহাম। আয়রাত নিজের দু হাত দিয়ে আব্রাহামের বুকে ধাক্কাচ্ছে, কিন্তু লাভ নেই। কেন যেন আয়রাতের এবার বেশ খারাপ লাগতে শুরু করেছে। আব্রাহাম তাকে ধরে রেখেছিল, তার মাঝেই সে ফুপিয়ে কেঁদে ওঠে। আব্রাহাম আয়রাতের চোখে পানির ছাপ দেখে আস্তে করে তাকে ছেড়ে দেয়, আয়রাতের কোমরে নিজের হাত দুটো রেখে তার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে দেয়। আব্রাহাম চুপচাপ থাকলেও আয়রাত যেন জোরে জোরে দম ছাড়ছে। আব্রাহাম তার কপালে ছোট্ট করে চুমু এঁকে দেয়। বেবি গার্ল, আমার থেকে দূরে যেও না প্লিজ। আমার ছেলে আমার কাছে আছে, আর আমাদেরই থেকে যাও, ভালোবাসি। আব্রাহাম আয়রাতকে নিয়ে বের হয়ে পড়ে। তবে আর যাই হোক, আব্রাহামের দাদি ইলাকে আয়রাতের বেশ লেগেছে। আব্রাহাম কোনো রকম তার দাদিকে বলে বাড়ির বাইরে বের হয়ে পড়ে, আয়রাতকে নিয়ে গাড়িতে উঠে আবার গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে। তবে এবার আয়রাত আরেক দফা অবাক, কেননা এটা তো তার বাড়ির রাস্তা না, বরং আব্রাহাম অনেক আগে আয়রাতের বাড়ির রাস্তা পার করে এসছে। তাহলে আব্রাহাম তাকে এখন আবার কোথায় নিয়ে যাচ্ছে? আয়রাত গাড়ির জানালা দিয়ে দেখে এটা অন্য এক রাস্তা। ওয়েট আমরা যাচ্ছি কোথায়? এই আপনি আমায় আবার কোথায় নিয়ে যাচ্ছেন? আমার তো বাড়ি এদিকে না। আমি তো জানি জানবার কি। তাহলে কোথায় নিচ্ছেন? আরে রাত অনেক হয়েছে, বাড়ি যেতে হবে তো। খুব দরকারি একটা কাজ করতে যাচ্ছি। কি এমন কাজ? গেলেই দেখতে পাবে, চলো। আয়রাতের মুখে আবারও চিন্তার ছাপ ফুটে ওঠে। আব্রাহাম তাকে নিয়ে যাচ্ছে না কোথায়? প্রায় 20 থেকে 25 মিনিট পর আব্রাহাম গাড়ি একটা জায়গায় এসে থামায়। আব্রাহাম আয়রাতকে নিয়ে গাড়ির বাইরে নেমে পড়ে। জায়গাটাতে তেমন কোনো মানুষজন নেই। আয়রাত কোনো কিছু বুঝতে না পেরে আব্রাহামকে বলে, আমরা কোথায় আসলাম? কাজী অফিসে। ও আচ্ছা, এই কি বললেন? কানে বেশি শোনো তুমি, বলেছি কাজী অফিসে। মানে কি?
এই এত রাতে কাজে অফিসে কেন? এখানে কি করছি আমরা? আয়রাতের ভয়ে গলা অর্ধেক শুকিয়ে গেছে। বিয়ে খেতে এসেছি। কিন্তু কার? তোমার চাচা আর চাচির। কি? কাজে অফিস কেন আসে মানুষ? অবশ্যই বিয়ে করতে। বিয়ে করব, চলো। আব্রাহাম আয়রাতকে কিছু বলতে না দিয়ে সোজা তার হাত ধরে এক টানে ভেতরে নিয়ে আসে। আব্রাহাম নিজের এক মনের সামনে হেঁটেই চলেছে। আয়রাত নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে আর বকবক করেই যাচ্ছে। আব্রাহাম আয়রাতকে নিয়ে একদম ভেতরের রুমে চলে গেল, যেখানে বিয়ে পড়ানো হয়। আয়রাত গিয়েই দেখে একজন আধা বয়স্ক লোক সেখানে বসে আছে, সামনে কতগুলো কাগজ। এগুলো দেখেই যেন আয়রাতের মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। মানে কি, আব্রাহাম কি তাহলে তাকে আগে থেকে এগুলো রেডি করে রেখেছিল নাকি? আব্রাহাম নিজে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে, এরপর আয়রাতকেও হাত ধরে টেনে বসিয়ে দেয়। কাজী সাহেব, দেরি কিসে? বিয়ে পড়ানো জি আচ্ছা। এবার যেন আয়রাত আর ঠিকঠাক থাকতে পারলো না, আব্রাহামের হাত ছাড়িয়ে চট করে বসা থেকে উঠে পড়লো। প্লিজ থামুন আব্রাহাম, অনেক হয়েছে। আব্রাহাম সরু দৃষ্টিতে আয়রাতের দিকে তাকায়। আপনি বাইরে আসুন, কথা আছে। আয়রাত আব্রাহামকে এই কথা বলে নিজে আর এক মুহূর্তের জন্য কাজে অফিসে বসে না থেকে উঠে বাইরে চলে আসে। আব্রাহামও আয়রাতের পেছন পেছন আসে। আব্রাহাম এসে দেখে আয়রাত বাইরে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জান পাখি, কি হলো? চলো, বিয়ে করতে হবে। আব্রাহাম প্লিজ শাট আপ। আপনি থামুন। এটা বিয়ে কোনো মুখের কথা না। যে বললাম আর হয়ে গেল। এভাবে বিয়ে হয় না। আমার বাসায় আমার পরিবার আছে, তাদের রেখে আমি কিভাবে বিয়ে করব? আপনার দাদি আছে যিনি এত ভালো, তাকেও আপনি না বলেই বিয়ে করতে যাচ্ছেন কিভাবে? সেই চিন্তা তো তোমাকে করতে হবে না, পরে সবাইকে আব্রাহাম দেখুন, আমার কিছুটা সময় প্রয়োজন। আমি এখন বুঝতে পারছি না কি বলবো আর কি করব। প্লিজ আব্রাহাম, আই নিড সাম টাইম। এবার এবার যেন আব্রাহাম থেমে যায় আর কিছুটা সিরিয়াসও হয়। ও আচ্ছা, এই কথা তাহলে। ওকে ফাইন, যত সময় নেবে নাও, কিন্তু পরে যেন হ্যাঁই হয়। আর বিয়ে তো আমাদের হবেই। হুম। চলো বাসায় যাই। ওভাবে তাকানোর কিছুই নেই, বাসায় তো যেতেই হবে, তাই না? চল। আব্রাহাম আয়রাতকে নিয়ে চলে গেল। এখন রাত বাজছে 10টা। আব্রাহাম গাড়ি সোজা আয়রাতের বাড়ির সামনে থামায়। আয়রাত নেমে চলে আসে, তবে আবারও আব্রাহামের ডাকে থেমে যায় সে। হেই মাই বিউটিফুল বিয়ে। আয়রাত তার পেছনে ঘুরে তাকায়। কাল ঠিক সময় অফিসে এসে পড়ো। এই কথা বলেই আব্রাহাম তার গাড়ি নিয়ে সাই করে চলে যায়। আয়রাত আব্রাহামের যাওয়ার দিকে তাকিয়ে একটা ভেংচি কেটে সেখান থেকে কেটে পড়ে। আয়রাত খুব সাবধানে বাড়ির ভিতরে আসে। এখন যদি কারো চোখে পড়েছে তাহলে এখানেই ইনানিল্লাহ। আয়রাত তার পা থেকে জুতোগুলো খুলে হাতে নিয়ে নেয়। লং গোল জামা পরেছিল, হাত দিয়ে জামাটা একটু উঁচু করে ধরে আরেক হাতে জুতো। তারপরেই দেয় এক ভো দৌড়, সোজা নিজের রুমে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। কিন্তু আয়রাতের চাচা ইকবাল আয়রাতকে ঠিকই দেখেছে। উনি আয়রাতের অপেক্ষাতেই ছিলেন। আর যাই হোক, ইকবাল সাহেব এইটুকু জানেন যে আয়রাত খারাপ কিছু করবে না বা তার চাচার অবাধ্য হবে না। এই ভেবে তিনি তার রুমে চলে যান। আর ওদিকে আয়রাতের এই ভেবে ভয় ভয় লাগছে যে আজ যদি সত্যি বিয়েটা হয়েই যেত তাহলে কি হতো আর ভাবতে পারছে না। আব্রাহাম সত্যি পাগলের ওপর, একদম সাইকো। যখন যা মাথায় আসে তাই করে। আয়রাতের ইচ্ছে আছে যে সে একজন সাইকোলজিক্যাল ডক্টর, সাইকিয়াট্রিস্ট হবে, কিন্তু সাইকোদের সামলানো যে কি পরিমাণ মুশকিল তা এখন ডাক্তার হওয়ার আগে থেকেই সে বুঝতে পারছে আব্রাহাম সাইকোকে নিয়ে। এই আব্রাহামের চক্করে পরে ভার্সিটিতে যাওয়া হয় না তার। কি যে হবে আমার? দিয়ার কাছ থেকে নোটসগুলো কালেক্ট করতে হবে। ধুর, এক কাজ করতে গেলে আরেক কাজ হয় না। জীবনটা হুদাই ভ্যাটকাইতে ভ্যাটকাইতে গেল। আয়রাত ঘুমিয়ে পড়ে একটা সময়। আর ওদিকে আব্রাহাম আজ বাইরে বেশি না থেকে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে তার দাদির সাথে অনেক কথা বলে এসে পড়ে তার রুমে এসে ফ্রেশ হয়ে কানে সাউন্ড প্রোটেক্টিভ হেডফোন পরে ভিডিও গেম খেলতে লাগলো। বেশ কিছুক্ষণ খেলার পর গেম জিতেও গেল। এখন আর ভালো লাগছে না, তাই হাতে একটা সফট ড্রিঙ্কের ক্যান নিয়ে বাইরে চলে গেল, মানে করিডোরে। আয়রাতের কথা মনে পড়ছে প্রচণ্ডভাবে। রায়হানের মনে যেন আগুন জ্বলছে ধাউ ধাউ করে। এখন সে তার চোখ মুখ সব লাল করে দিয়ে হাতে অ্যালকোহলের একটা প্যাক নিয়ে বসে আছে আর রাগে ফুঁসছে। তার এক হাতে তালুতে ব্যান্ডেজ করা, এই হাতটাতেই আব্রাহামই তাকে ব্যথা দিয়েছিল। রায়হান এই ঘা শুকাতে দেয় না, ইচ্ছে করে মেডিসিন দেয় না, কাঁচা করে রাখে, যেন এই ব্যথাটা তাকে ক্ষণে ক্ষণে আব্রাহামের কথা মনে করাতে থাকে। আগে রায়হানের কাছে আয়রাতের একদিনের ভালোবাসা ছিল,
কিন্তু এখন যে এটা তার জিদে পরিণত হয়েছে, আব্রাহাম আর আয়রাতের একসাথে থাকার মুহূর্তগুলো রায়হানের চোখে ভাসছে, আর সে রাগে তেলে বেগুনে জ্বলে উঠছে। অবশেষে থাকতে না পেরে রায়হান তার হাত থেকে কাঁচের গ্লাসটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। থাকতে দেব না আমি ভালো তোদের। আয়রাতকে তুই এত সহজেই নিয়ে যাবি? আমি তা হতেই দিব না। তোদের দুজনকে আলাদা করেই ছাড়বো আমি। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ।